বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা আছে, গ্রাম দেশে একটা প্রচলিত প্রবাদ আছে, গরিবের বউ সবার ভাবি। তাই বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকার নাই, যার কারণে পৃথিবীর পরাশক্তিগুলো যে যেভাবে বাংলাদেশকে নিয়ে খেলছে এবং সবাই বাংলাদেশকে নিয়ে এমন খেলা খেলছে যে এই দেশটা যেন ভঙ্গুর হয়ে যে ওই পরাশক্তির দাবিদারি করে, সেই জন্য এমন একটা বাংলাদেশে অবস্থা সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের, আমার কথা যারা শুনছেন অনেকে মনোবল হারিয়ে ফেলেছেন। আমি তাদেরকে বলবো, আমাদের অবস্থা অনেক ভালো। আগামী 2-3 মাসের মধ্যে আপনারা এমন কিছু দেখবেন যা হয়তো আপনারা কোনো সময় কল্পনা করতে পারেন না। আমি একটু সামান্য ইঙ্গিত দিয়ে বলছি, জাতিসংঘ বলেছে যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাই। পৃথিবীর মানবাধিকার সংগঠন, শ্রেষ্ঠ মানবাধিকার সংগঠনের 6টি সংগঠন তারা বলেছে যে আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগকে সহ নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এবং যারা আওয়ামী লীগের এই সমর্থিত যেসব বুদ্ধিজীবী, সাংবাদিক এবং সাবেক সচিব, এমন সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, জেলখানাতে রাখা হয়েছে, তাদেরকে অতি সত্বর তদন্ত করে তাদেরকে জামিন দেওয়ার জন্য এবং মিথ্যা মামলাগুলা পরিত্যক্ত হিসাবে ঘোষণা করার জন্য এভাবে চাপ দেওয়া হয়েছে। তাই আগামী সংসদ নির্বাচন, এর মধ্যে আপনারা দেখেছেন আমেরিকার সবচেয়ে শক্তিশালী সংগঠন IRI তারা এসে বাংলাদেশে এসেছে এবং জাতীয় পার্টির সাথে তারা কথা বলেছে। জাতীয় পার্টি বলেছে 50% মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। আইআরও তাই বলেছে যে না, আপনাদের বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন তা গ্রহণযোগ্য হবে না। সেই প্রেক্ষাপটে আমি আরেকটি কথা বলতে চাই যে নিজে ইচ্ছা করে একটা দেশকে অস্থিতিশীল করার জন্য ডক্টর ইউনূস আগেও কিন্তু চীনে গিয়ে বলেছে যে বাংলাদেশের পূর্ব দিকে 7 সিস্টার, এই 7 সিস্টার আমাদেরকে ছাড়া তারা অচল। এ ধরনের কথা বলে তিনি ভারতের বিরাগভাজন হয়েছেন। কিন্তু গতকাল পাকিস্তানের সবচেয়ে যে আসিফ মনির, যে প্রধান সেনাবাহিনী প্রধান, তার পরের পোস্ট যিনি 3 বাহিনীর প্রতিনিধিত্ব করেন, চিফ অফ স্টাফ, তিনি গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে কথা বলেছেন এবং তাকে এমন সম্বর্ধনা দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় উস্কানিমূলক কাজটি হয়েছে, তিনি ডক্টর ইউনূস তাকে একটা বই উপহার দিয়েছেন। ওই বইয়ের কাভারে যে ছবিটা আছে, ওইটার সাথে বাংলাদেশের সাথে ভারতের 3টা পূর্বাঞ্চলের 7 সিস্টারের 3টা রাজ্যকে জড়িয়ে এমন একটা মানচিত্র দিয়ে তাকে এটা উপহার দেওয়া হয়েছে। এটা দেখে ভারত, আমার মনে হয় বিগত 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি তারা রাগান্বিত হয়েছেন। এটা নিয়ে এখন ভারতে সংসদে আলাপ আলোচনা হচ্ছে এবং ভারতে এটা নিয়ে, তাই যে কোনো সময় ভারত বাংলাদেশ একটা, এমনিও আপনারা জানেন যে ভারতের এই 53 বছরের স্বাধীনতার ইতিহাসে ভারত গত কয়েক মাস যাবৎ বাংলাদেশের পূর্ব দিকের এই সীমানাগুলোতে প্রচুর সেনাবাহিনী, গোলাবারুদ মজুত করেছে। তাই বাংলাদেশ এবং এই ডক্টর ইউনূস যে ধরনের কাজকর্ম করছে, সে নিজে ইচ্ছা করে ভারতের সাথে একটা যুদ্ধ লাগানোর চিন্তা করছে এবং সেই যুদ্ধটা কিনা যে কোনো সময় লেগে যায় কিনা এটা নিয়ে। আর যেহেতু ইসকন নিয়ে, হিন্দুদের নিয়ে যে একটা অরাজকতা চলছে, তাই আমার ভয় হয় দেশটাকে একটা ভঙ্গুর করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে দেখেন, আমি অনেকে বলি যে ভারত পাকিস্তান যুদ্ধ হলে কি হবে, পাকিস্তান বিজয় হবে। আরে ওই মূর্খদেরকে বলছি, ভারত এখন 4র্থ বিশ্ব পরাশক্তি। আমেরিকা, রাশিয়া, চীন, এরপরেই ভারত।
আপনারা দেখেছেন ভারতকে রাশিয়া তোষামত করছে, আমেরিকা তোষামত করছে, চীনও তোষামত করছে। ভারত এই সুযোগটি নিয়ে তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য চীনের থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে তারা সুযোগ সুবিধা নিচ্ছে। আর কিছুদিন আগে দেখেছেন ভারত পৃথিবীর মধ্যে এয়ারফোর্স বিমান আক্রমণের মধ্যে শক্তিতে তৃতীয় শক্তিধর রাষ্ট্র হয়েছে। তারা 3 দিন আগে এই অনুষ্ঠান করেছে। তাই ভারতকে পাকিস্তানের সাথে তুলনা করা, এটা যারা করে তারা বোকার স্বর্গে বাস করে। আমি একটি কথা বলতে চাই, হয়তো যারা সিনিয়র তারা বলতে পারবে, আপনারা গুগল কাটলেও দেখতে পারেন 1965 সালে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের সময় ভারতীয় সৈন্যরা লাহোরের কাছাকাছি চলে গিয়েছিল। কত কিলোমিটার লাহোরের কাছাকাছি গিয়েছিল। লাহোর যাওয়া মানে পাকিস্তানের একবারে নাভিতে চলে যাওয়া। কিন্তু তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়েছে, না হতো পাকিস্তানের অর্ধেকটা তখনই ভারত নিয়ে গেল। কিন্তু এবারও কিছুদিনের মধ্যে একটা যুদ্ধ লাগার, কিছুদিন আগেও দেখেছেন সিঁদুরের যে আক্রমণটা করেছে, যে সিঁদুরও পাকিস্তানের অন্দরে ঢুকে কতশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের বাড়ি ঘরে হামলা করে টার্গেট মতো তারা বোম মেরেছে। এবং পাকিস্তানের 11টা এয়ারবেসে তারা হামলা করেছে। ভারত, আপনারা গুগলে চার্জ দিলে দেখবেন ভারত তাদের স্যাটেলাইটের ছবিতে তা দেখিয়েছে তারা কোথায় কোথায় হামলা করেছে। এবং যখন আমেরিকার কয়েকটা F-16 বিমান ভূপাতিত করেছে, তখন ট্রাম্প মনে করেছে যে আমার F-16 বিমান যখন ভূপাতিত করেছে তো আমার বিমান ধ্বংস হয়ে সারা পৃথিবীতে আমি বিমান আর বিক্রি করতে পারবো। তখন ট্রাম্প তাড়াতাড়ি মোদিকে ধরে এই যুদ্ধ থামিয়েছে তাদের মান সম্মান রক্ষার জন্য। তাই এবার যদি যুদ্ধ হয়, আমি আগেই বলে রাখলাম যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে, এমন এক অবস্থা পাকিস্তানও কিন্তু বুঝে গেছে। তো তাহলে এই পাকিস্তান, ভারত এবার কিন্তু অন্যদিকে যাবে না, একবারে সরাসরি গুজরাট দিয়ে তারা করাচিতে চলে আসবে। তারা করাচির প্রথম টার্গেট করবে, করাচি দখল করবে। তাই ভারতের সাথে আরেকটি ব্যাপার হলো, ভারত এখন পাকিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধ করবে। পাকিস্তানের সবচেয়ে বড় 4টা প্রদেশের মধ্যে সবচেয়ে বড় বেলুচিস্তান তারা স্বাধীনের জন্য ভারতের সাথে বহু 50, 60, 70 বছর ধরে ভারতের সাথে থেকে তারা গুপ্তভাবে যুদ্ধ করছে। খাইবার পাখতুন যে প্রদেশ, তারা ইতিমধ্যে যুদ্ধ চলছে, আফগানিস্তানে তারা যেতে চাচ্ছে। এই 2টি প্রদেশ তো, আর আজাদ কাশ্মীর তো দীর্ঘদিন যাবৎ পাকিস্তানের সৈন্যদের সাথে তারা এই যুদ্ধ করে যাচ্ছে এবং তারা মিটিং করে যাচ্ছে, তারা পাকিস্তানের সাথে থাকতে চাচ্ছে না। দুদিন আগে বাংলাদেশের বনলতা এক্সপ্রেসে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে। তাই দেশের অবস্থা আমি ভালো দেখছি না। যেহেতু রাজশাহী থেকে ট্রেন আসছে, তো রাজশাহী বর্ডার দিয়ে ওগুলো আসছে, তো এই অস্ত্র অবশ্যই বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য জঙ্গিরা আনুক আর যাই আনুক, কিন্তু বাংলাদেশ কিন্তু অস্থিতিশীল হতো। 2 দিন আগে আপনারা দেখেছেন যে মালয়েশিয়াতে ট্রাম্প এসেছে। মালয়েশিয়াতে মার্কো রুবি এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তারা অত্যন্ত আন্তরিকভাবে কথাবার্তা বলেছে। এবং ভারতের এই যে শুল্ক হারটা সম্ভবত 50 থেকে 15% চলে আসছে। স্টিভেন পাউলাস, যে ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী, স্টারমার্ক যেই আগে আইনজীবী ছিলেন, তার যে আইনজীবী ফার্ম, ওই ফার্মেরই স্টিভেন পাউলাস কেসি নামে একজন সিনিয়র আইনজীবী ইংল্যান্ডের, তিনি এই আওয়ামী লীগের উপরে যেই টর্চারিং হচ্ছে, যেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই জন্য তিনি একটি নালিশ করেছেন আন্তর্জাতিক ICC আদালতে, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত, বিশ্ব আদালত যেটাকে বলে, ওখানে নালিশ করেছেন 400 জনের আওয়ামী লীগের কর্মীকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। ভিডিও ক্লিপ এবং স্টিল ছবি এবং সাক্ষ্য প্রমাণ দিয়ে তারা দিয়েছেন যে 400 জনকে আর হাজার হাজার আওয়ামী লীগের কর্মীদেরকে তারা নির্যাতন করে, বাড়ি ঘরে হামলা করে, জ্বালিয়ে পুড়িয়ে, এবং হাজার হাজার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আইনজীবী, বিশ্ববিদ্যালয় অধ্যাপক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এমন অনেক লোককে তারা জেলে পুরে রেখেছে।
তাই এই মানবাধিকার নিয়ে যেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে এই ডক্টর ইউনূস, তাই যেহেতু নালিশ গিয়েছে, সকল সাক্ষ্য প্রমাণ হাজির করে ভিডিও ক্লিপ দিয়ে তার একটা অ্যাকশন হবে। তাই আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তা আমি বিশ্বাস করি না। আরেকটি কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই কারণে, যেহেতু এখন আপনারা দেখছেন জামাত ইসলাম বলছে নভেম্বরে গণভোট হতে হবে, এর ব্যতিক্রম তারা চায় না। আর এই প্রশাসন, পুলিশ প্রশাসন, এভাবে স্থানীয় সরকারের যে ডিসি এরা আছে, ইউনোরা আছে, তাদেরকে পরিবর্তন করতে হবে, উপদেষ্টা পরিষদ পরিবর্তন করতে হবে। আর বিএনপি বলছে তাদেরকে পরিবর্তন করতে হবে, এই অফিসারকে। জামাত বলছে এই অফিসার টানা ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা করে। এটা কোনোভাবে এক বছরও সম্ভব না, আর নির্বাচনও সম্ভব না। তাই আগামী নির্বাচন নভেম্বরে হবে না, এবং নভেম্বর হতে এই ফেব্রুয়ারিতে হবে না। এই 3 মাসে বাংলাদেশে যে উথাল পাতাল হবে, এই উথাল পাতালে বাংলাদেশ যে কোথায় গিয়ে যায়, এই সোনার বাংলা যে শ্মশানে পরিণত হচ্ছে। তাই আমার বিশ্বাস এই 3 মাসের মধ্যে, আমি বলে রাখলাম, এই 3 মাসের মধ্যে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, যে তখন যে গ্রামে গুঞ্জে যে একটা কথা, যে আগেই ভালো ছিলাম, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ সামাল দিতে পারবে না। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের টেকনাফ থেকে কুলিয়া, চাপলং থেকে কুয়াকাটা, প্রতিটি গ্রামে গঞ্জে অঞ্চলে মানুষ উত্তাল তরঙ্গের মতো রাজপথে নেমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আনার জন্য রাজপথে নামবে। এই জোয়ারে এই ডক্টর ইউনূস সহ এই উপদেষ্টারা যে কোথায় যাবে, তারা সেফ স্টেক, তাদেরকে যে মানসিক কীভাবে তাদেরকে পথে ঘাটে প্রতিহত করবে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগের আমার কথাগুলো যারা শুনছেন, সবাই মন শক্ত রাখেন। আর আরেকটি কথা, অনেকে বলে তারেক রহমান বাংলাদেশে আসছে না কেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই তারেক রহমান আসবে না এই কারণে, বাংলাদেশে কিন্তু বিভিন্ন গোয়েন্দারা কাজ করছে, বিশেষ করে পাকিস্তান আইএসআই এবং সিএ আমেরিকার, এই দুজনে একসাথে কাজ করতেছে। তারা এক পক্ষে, আরেক পক্ষে ভারতের র এবং রাশিয়ার কেজিবি, তারা কাজ করছে আরেক পক্ষে। এই কিছুদিনের মধ্যে, কয়েকদিন আগে দেখেছেন যে আমেরিকার একটা কর্নেল, তাকে রেজিস্ট্রেশন হোটেলে 808 নম্বর রুমে তার লাশ পাওয়া গেছে। এর 2 মাস আগে শেরাটন হোটেলে পাকিস্তানি এক আইএসের অফিসারের লাশ পাওয়া গেছে। তাই আপনারা ইশারায় বুঝে যান যে তারেক রহমান কেন আসছে না। এই বাংলাদেশের যত হত্যা হয়েছে, তাদের পিছনে এই গোয়েন্দাগুলো ছিল। বঙ্গবন্ধু 75 সালে সিআইএ এই হত্যা করেছে, কারণ বঙ্গবন্ধু লাস্ট 15 আগস্টে যে সিঁড়িতে পড়া থাকা অবস্থায় আমেরিকাতে, তখনকার আমেরিকার রাষ্ট্রদূত, তখন তো টেলিফোন ছিল না, ছিল না, মোবাইল ছিল না, ফ্যাক্সের মাধ্যমে খবর টেলেক্স পাঠিয়েছিল যে মিশন সাকসেসফুল, মানে বঙ্গবন্ধুকে শেষ করা হয়েছে। এতেই যেহেতু 30 বছর পর আমেরিকার এই গোয়েন্দা রিপোর্টগুলো প্রকাশ হয়, এই রিপোর্টগুলো পরে প্রকাশ হয়েছিল। এরপরে বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে, এরপরে জিয়াউর রহমানকে হত্যা করেছে, আপনারা দেখেছেন। এগুলো সব কিন্তু এই গোয়েন্দারা করেছে, বিভিন্ন দেশের গোয়েন্দারা করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবার কিন্তু হত্যা করার টার্গেটে ছিল, কিন্তু তিনি আল্লাহ বাঁচিয়েছে, তিনি বুঝতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা ররা তাকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। তাই এখন সজীব ওয়াজেদ জয় এবং এই তারেক রহমান, সজীব রহমানের এই আমেরিকান সিআই এবং পাকিস্তানি আইএসআই সজীব রহমান জয়কে টার্গেট করেছে, এবং রাশিয়ার কেজিবি এবং ইন্ডিয়ার র টার্গেট করছে তারেককে। তাই তারেক রহমান বাংলাদেশে আসছে না, হলে বিএনপির সবচেয়ে যৌবনকাল এখন, কিন্তু আজকে 14 মাস সে সারা দেশের বিএনপির কর্মীরা মুখিয়ে আছে, কিন্তু সে আসছে না। তার কাছে গোয়েন্দার রিপোর্ট আছে, সে দেশে আসলে তার উপরে আক্রমণ হতে পারে। তাই বুলেট প্রুফ 2টি গাড়ির জন্য সরকারের কাছে করেছে। তাই বুলেট প্রুফ গাড়ি কিনেও সে নির্বাচনে পূর্বে আসে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। তাই এটা আমরা চাই না যে হরতাল আওয়ামী লীগ কোনো দিন
কেউ বলতে পারবে না কোনো দলের মিটিংয়ের মধ্যে হামলা করেছে, গ্রেনেড হামলা করেছে, কিছু করেছে, হয়তো মারামারি করেছে, ওটা আরেক জিনিস। কিন্তু আমরা চাই না এই হত্যার রাজনীতি। সজীব ওয়াজেদ জয় হোক, তারেক রহমান সবাই তারা সম্মানী ব্যক্তি, তারা দেশে এসে সুন্দরভাবে করুক। আর এই জঙ্গিরা যেই আক্রমণ করছে, যেই ধরনের উটাল পাটাল করছে, আমরা এটা চাই না। আমরা চাই যে নির্বাচনে মানুষে যাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাক, সেই দেশ পরিচালনা করুক, কিন্তু এই হত্যার রাজনীতি বন্ধ হোক। আমরা চাই সজীব ওয়াজেদ জয়ও আসুক, তারেক রহমানও দেশে আসুক, এসে তারা রাজনীতি করুক। কিন্তু এই গোয়েন্দারা, বিদেশি গোয়েন্দারা যেভাবে গরিবের বউ সবার ভাবি, এভাবে এই দেশে এসে তাদের স্বার্থ হাসিলের জন্য যে কাজ করছে, তা আমরা কোনোভাবেই একজন আওয়ামী লীগের তৃণমূলের কর্মী হিসাবে আমি কোনোদিনই মেনে নিতে পারি না। একথা বলে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, এবং যত কুলাঙ্গার খারাপ নেতৃত্ব যারা আওয়ামী লীগকে বিতর্কিত করেছে অপকর্ম করে, তাদেরকে ঘৃণা করে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।